মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, স্মৃতিসৌধে মানুষের ঢল। অলিগার্ক এসালমের 2 লাখ কোটি টাকার ব্যাংক লুট, জব্দ হয়েছে সীমিত সম্পদ। 5 মহাসড়কে যানজটের 15 হটস্পট, ঈদে ঘরমুখ মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের জনতার ঢল। ফুলের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় দেশের জন্য আত্মত্যাগকারী বীর শহীদদের। সকাল 6টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা জানানোর পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা জানান। এরপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শ্রদ্ধা জানান। পরে জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। এরপরে সেখানে নামে হাজারো মানুষের ঢল। সকাল থেকেই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা, শিশু, কিশোর ও বয়োবৃদ্ধরা জানাচ্ছেন শ্রদ্ধা। সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মেহেদী, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মেহেদী, এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধের কি চিত্র দেখছেন? সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন বিস্তারিত। মেহেদী। রাজিউর, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। একের পর এক সংগঠন এবং প্রতিষ্ঠান আসছে, অনেকে ব্যক্তি উদ্যোগী এসেছে, মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন। তবে স্মৃতিসৌধের মূল আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়েছে 5:54 রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। রাষ্ট্রপতি 5:54 ফুল দিয়ে গেছেন। তার ঠিক 15 মিনিট পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসেন, তিনিও পুষ্পস্তবক দেন এবং তারপর এখানে উপস্থিত মানুষের সাথে, বিদেশি কূটনীতিকদের সাথে, উপদেষ্টা পরিষদের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তো এরপর প্রধান বিচারপতি, তারপরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার, তারপর কূটনীতিকরা, তারা পুষ্পস্তবক দিয়েছেন। আর সরকারের 3 জন উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, তারপরে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদের সাথে কথা বলেছেন। তো তারা যেটা বলছেন যে এই আজকের এই দিনটি আসলে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার একটা দিন এবং এই মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়েই 24-এর অভ্যুত্থান ঘটিয়েছে এই দেশের তরুণরা। তো এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার শপথ নিয়েছি সবাই। তো এই ছিল রাজিউর জাতীয় স্মৃতিসৌধে সবশেষ পরিস্থিতি। মেহেদী, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদী হাসান। সাভার স্মৃতিসৌধ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহেদ জুয়েল। জুয়েল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জুয়েল, ঠিক সকালবেলা থেকেই রাষ্ট্রপতি, পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণের মধ্য দিয়ে আসলে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেষ হয়। পরবর্তীতে সাধারণ মানুষের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হয়। তো এই মুহূর্তে সাধারণ মানুষের কিরকম বিচরণ দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। জুয়েল, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে?
আছি। হ্যালো, দর্শক, আমরা সংযোগ স্থাপনের চেষ্টা করছি, পরবর্তীতে সংযোগ স্থাপন সম্ভব হলে আমরা পরবর্তীতে আবার নিয়ে যাব। এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আজ ২৬ মার্চ, ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতা শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জাতি। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের ১৬ ডিসেম্বর আসে বিজয়। এর আগে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাঙালি জাতির উপর নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। ইতিহাসে বর্বরচিত গণহত্যার সাক্ষী হয় বিশ্ববাসী। এর পরের দিন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করে আসছে জাতি। আদিত্য মামুনের রিপোর্ট। ১৯৭১ সালের মার্চে অসহযোগ আন্দোলন তখন তুঙ্গে। বাঙালির অধিকার আদায়ে গণতান্ত্রিক সংগ্রাম ধাবিত হয় মুক্তিযুদ্ধের পথে। এরই ধারাবাহিকতায় ২৫শে মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করার সাথে সাথে ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। শুরুতেই রাজারবাগ, পিলখানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তের বন্যা বইয়ে দেয় বর্বর বাহিনী, জ্বালিয়ে দেয় বাড়িঘর। শুরু হয় ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে বিভীষিকাময় হত্যাযজ্ঞ। ২৫শে মার্চ মধ্যরাত থেকেই কুখ্যাত অপারেশন সার্চ লাইটের নামে সারা দেশে সাঁজোয়া যান, ট্যাঙ্ক, ভারী অস্ত্রে সজ্জিত পাকিস্তানের সামরিক বাহিনী মৃত্যুপুরীতে পরিণত করে বাংলাকে। হানাদার বাহিনী পোড়ামাটি নীতি গ্রহণের মাধ্যমে হত্যাযজ্ঞ শুরু করলে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুক্তিকামী বাঙালি। ঢাকা সহ সব শহর গ্রামে তীব্র প্রতিরোধ গড়ে তুলে বীর বিক্রমে শুরু হয় যুদ্ধ। অবশেষে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর আত্মসমর্পণে বাধ্য হয় পাকিস্তানি বাহিনী। ৯ মাসের মরণপণ লড়াইয়ে ৩০ লাখ শহীদের আত্মদান ও ২ লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাঙালি অর্জন করে স্বাধীনতা। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা। পাক হানাদার বাহিনী নির্বিচারে গণহত্যা চালায় ১৯৭১ সালের ২৫শে মার্চ কাল রাতে। অপারেশন সার্চলাইট নাম দিয়ে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির উপর। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল সেই ভয়াল রাতেই। হামলে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ও, চলে নারকীয় হত্যাযজ্ঞ। সেই ভয়াল রাতের ছবি প্রতীকীভাবে ফুটে তোলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা জানান স্বজন হারানো পরিবারের সদস্যরা। মফির রহমানের রিপোর্টে বিস্তারিত। ২৫শে মার্চ অপারেশন সার্চলাইট নামে চালানো হয় নির্মম গণহত্যা। কাল রাতে শহীদ হন ১০,০০০-এর মতো মানুষ। হত্যাযজ্ঞ চলে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। আবাসিক হলগুলোতে রাতের স্তব্ধতা ভেদ করে চলে মুহুর্মুহু গুলি। নিমিষে লাশের স্তূপ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে। আলো আধারিতে লাশের প্রতিরূপ প্রদর্শনের মধ্য দিয়ে সেই ভয়াল রাতের স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। হলের গেট দিয়ে ঢুকলেই চোখে পড়ে রাস্তার পাশে পড়ে আছে লাশ, ক্ষত বিক্ষত, রক্তাক্ত, যেন সেই রক্তাক্ত ভয়াল রাত। সেদিনও এভাবেই এখানে সেখানে পড়েছিল শত শত লাশ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন আপনজনেরা। এই রাত্রে শহীদ হয়েছেন আমার শ্বশুর, তারপরে আমার মামার শ্বশুরের ফ্যামিলি শুধু বেঁচে আছে, শুধু আমার মামার শ্বশুর। আমার এখানে মা মারা গেছে, আমার ভাই মারা গেছে। প্রতি বছর আমরা ফুলের শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানায় নতুন প্রজন্ম। প্রথমে পাকিস্তানি বাহিনী হলে প্রবেশ করে প্রথমে মর্টার সেল চালায়। প্রায় ২০০-র মতো ছাত্র শিক্ষকদের হত্যা করা হয়। যে সকল মানুষ জীবন দিয়েছেন তার প্রত্যেক স্মৃতিকে স্মরণ করতেই আজকে আমরা এখানে প্রতি প্রজ্বলন করতে এসেছি। জাতির এই সূর্য সন্তানদের অবদানের কথা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা তাদের। মফিউর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। লুটপাটের ক্ষুদ্র একটি অংশই দেশে রেখেছেন বিতর্কিত ব্যবসায়ী এস আলম। প্রায় ১ ডজন ব্যাংক ও প্রতিষ্ঠান দখল করে এই ব্যাংক মাফিয়া লুট করেছেন অন্তত ২ লাখ কোটি টাকা, যা পাচার হয়েছে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, দুবাই সহ নানা দেশে। এখন পর্যন্ত সরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে তার যে পরিমাণ সম্পদ জব্দ হয়েছে তা একেবারেই নস্যি। সঞ্জয় অধিকারী রিপোর্ট।
ব্যাংক লুটেরা সাইফুল আলম মাসুদ ওরফে এস আলমের সামান্য সম্পদই দেশে রেখেছেন। ঋণের নামে ব্যাংক খাত থেকে অন্তত $10 বিলিয়ন লুটপাট করেছেন তিনি। বাণিজ্যের আড়ালে 9-6 করেছেন বিপুল অর্থ। পাচারের অর্থে সিঙ্গাপুরে ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন এই ব্যাংক খেকো। সিঙ্গাপুরের জালান মেরলি মাউতে এই প্রাসাদ বাড়ি। 2019 সালে 12,260 বর্গফুট জমিতে এটি নির্মাণ করেন এস আলম, যার বাজার মূল্য $30 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার। প্রাপ্ত তথ্য অনুযায়ী সিঙ্গাপুরে 3টি হোটেল ও রিটেল স্পেসে প্রায় $700 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার বিনিয়োগ করেছেন এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভিন, বাংলাদেশি মুদ্রায় যা 6,510 কোটি টাকা। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে এস আলম ও তার পরিবারের অন্তত 18টি কোম্পানির খোঁজ মিলেছে। তথ্য অনুযায়ী 2011 সালে দ্বীপটিতে ক্যানালি লজিস্টিক্স নামে প্রথম একটি কোম্পানি নিবন্ধন করেন তিনি। এরপর 2016 থেকে 2022 সাল পর্যন্ত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে 11টি কোম্পানি নিবন্ধন করেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এস আলম ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে 73,000 কোটি টাকার বেশি বের করে নিয়েছেন। এর বিপরীতে জামানত দেওয়া সম্পদের মূল্য মাত্র 4,359 কোটি টাকা। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 50%, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের অন্তত 80% ঋণ একাই নিয়েছেন এস আলম। সোশ্যাল ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক থেকেও ঋণের নামে হাজার হাজার কোটি টাকা নিয়ে পাচার করেছেন তিনি। এস আলমের থাবা থেকে রেহাই পায়নি একুশে টেলিভিশনও। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় একুশে টেলিভিশনকে প্রায় 1 দশক দখলে রেখে লুটপাট করেছেন তিনি। হাসিনার পতনের পর এস আলম ও তার পরিবারের কাছ থেকে সম্পদ উদ্ধারের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। তৎপর হয়ে উঠেছে দুর্নীতি দমন কমিশন, BFIU সহ সরকারের নানা সংস্থা। এরই মধ্যে এস আলম ও তার পরিবারের অন্তত 227টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এছাড়া তার নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংকে 83% শেয়ার সহ লুটের শিকার ব্যাংকগুলোতে এই মাফিয়া পরিবারের সব শেয়ার জব্দ করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় থাকা কয়েকশো একর সম্পত্তি রয়েছে জব্দের তালিকায়। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। ঈদযাত্রায় দেশের 5টি মহাসড়কে যানজটের হটস্পট 12 থেকে 15টি। এসব জায়গায় ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও যাত্রা স্বস্তির উপহার দিতে নানান ব্যবস্থার কথা বলছে সড়ক বিভাগ সহ হাইওয়ে পুলিশ। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদযাত্রার শেষ 4 দিনে ঢাকা ছাড়বেন 1,20,00,000-এর মতো মানুষ। এতে রাস্তায় গাড়ির চাপ বাড়ে ব্যাপক। সেই চাপে স্বস্তির ঈদযাত্রা ম্লান হবে অনেকের। ঈদযাত্রায় ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের 104 কিলোমিটারের বেশ কটি স্থান যানজটের হটস্পট। দাউদকান্দির মেঘনা গোমতী সেতুর টোল প্লাজা থেকে 14 গ্রামে আমজাদের বাজার পর্যন্ত অংশে, আর বাইপাস, চৌমুহনী ও বাস স্টপেজগুলো মানুষের ভোগান্তির কারণ হতে পারে। লোকাল গাড়ি থাকে, এটির কারণে জামজস্তি হয় কম বেশ কিছু। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দি, চুরখাই, ত্রিশাল, ভরাডোবা সহ বিভিন্ন পয়েন্টে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 লেন দখল করে দাঁড়িয়ে থাকে বালুর ট্রাক। এতে সড়কে প্রতিনিয়ত সৃষ্টি হয় যানজট। সিরাজগঞ্জের এলেঙ্গা, হাটিকুরল, রংপুর 193 কিলোমিটার 4 লেন মহাসড়ক নির্মাণ কাজ এপ্রিলের শেষের কথা ছিল। নানা কারণে 3 দফা মেয়াদ বাড়িয়ে এখনো চলছে কর্মযোগ্য। এতে যানজটের আশঙ্কা এই মহাসড়কে। যাবে কুড়িগ্রাম, বুরগামারি, তারা যাইতে পারে নাই। 4 লেনে উন্নীত করার কাজ চলছে ঢাকা সিলেট মহাসড়কে। কাজ চলমান থাকায় কোথাও কোথাও সৃষ্টি হয়েছে খানাখন্দ। এতে ভোগান্তি বাড়তে পারে মানুষের। রাস্তা ভাঙাচোরার জন্য মেলা যানজট বাজে। আমরা মনে করেন যে গাড়ি না মেলা দুর্ঘটনার মুখী হই। কাজ শুরু করে, আগে শুরু করে না। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা, গাউসিয়া ও এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতু এলাকায় ঈদযাত্রার যানবাহনের চাপ বাড়ায় সৃষ্টি হচ্ছে যানজট। দেশের ব্যস্ততম মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কের গোলরা হতে শিবালয় পর্যন্ত 25 কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশের বেহাল দশা। এতে ভোগান্তি বাড়বে ঘরমুখো মানুষের। যদিও ঈদযাত্রা স্বস্তির করতে নানা ব্যবস্থার কথা বলছে সড়ক বিভাগ সহ হাইওয়ে পুলিশ। মানিকগঞ্জ জেলা পুলিশ স্পেশাল ব্যবস্থা রাখতেছেন যাতে কোথাও কোনো যানজট সৃষ্টি না হয়, মানুষজন যেন স্বাচ্ছন্দ্যে যানজট মুক্ত
বাড়ি ফিরতে পারে। সড়ক সংস্কারের কার্যক্রম একটা চলমান প্রক্রিয়া। আমরা নিয়মিত ভিত্তিতে আমাদের সড়ক ও জনপথ অধিদপ্তর মানিকগঞ্জের অধীনে যে সমস্ত সড়ক রয়েছে সেগুলো সংস্কার কার্যক্রম পরিচালনা করি। 2-1 দিনের মধ্যে সড়কে বাড়বে ভিড়, তখন বাস্তবতা কি দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। সিগন্যাল কেলেঙ্কারিতে জেরার মুখে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানরা। আমার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। ঈদের বাকি আর কদিন, শেষ সময়ে শপিং মলের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে দর্জি বাড়িগুলোতে। দম ফেলার ফুরসত নেই দর্জিদের। সময় কম থাকায় নেওয়া হচ্ছে না নতুন অর্ডার। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সেলাই মেশিনের এই একটানা শব্দই জানান দিচ্ছে দর্জি পাড়ার ব্যস্ততা। নামিদামি টেলার থেকে পাড়া মহল্লার দর্জি দোকান, সেলাই মেশিনের শব্দের মাঝেও আনন্দ ঘন ব্যস্ততায় ঝালকাঠির দর্জি পাড়ার কারিগররা। কেউ কাপড় কাটছেন, কেউ ব্যস্ত সেলাই করা নিয়ে, কেউ বা আবার কাপড় ইস্ত্রি আর বুতাম লাগানোর কাজে ব্যস্ত। কাস্টমারের মাল আমরা সঠিকভাবে দেওয়ার জন্য খুব প্রস্তুত চলতেছে। ঈদের সময় কিছুটা কাজ বেশি হয়, সবসময় পাঞ্জাবির কাজ কম বেশি হয়, এখন ঈদের জন্য একটু বেশি। পছন্দের ডিজাইন আর বাহারি রঙের কাপড়ের পোশাক তৈরি করতে সব বয়সীরাই ভিড় জমাচ্ছেন দর্জি দোকানে। খুবই ব্যস্ত, আমার 1 ঘন্টা বসাই রাখছি। দিনরাত সেলাই মেশিনের শব্দের ব্যস্ততা হিলির দর্জি পাড়ায়ও। সময় কম থাকায় দম ফেলার সময় পাচ্ছেন না কারিগররা। ঈদের আর বেশি সময় নেই, আমরা কাজের অনেক চাপে আছি। এখন ঈদের সিজনে কাজ আমাদের প্রচুর পরিমাণ হচ্ছে, কাজে একটু রেটটা কম। আমাদের মন মতো আর কি, মানে আমাদের গায়ে ফিট হওয়ার জন্য আমরা এখানে টেলার্সে আসছি, ছেলেপেলেদের পোশাক বানানোর জন্য আসছি। তবে কারিগরদের মজুরি বৃদ্ধির পাশাপাশি সুতা সহ অন্যান্য উপকরণের দাম বাড়ায় তেমন একটা লাভ হচ্ছে না। ম্যাটেরিয়ালসের দাম সবকিছু বেড়ে যাওয়ার কারণে আমাদের যে লাভটা সেটা অনেকটা সীমিত হয়ে গেছে। ঝালকাঠির 4 উপজেলায় রয়েছে 5 শতাধিক দর্জি দোকান। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, স্মৃতিসৌধে মানুষের ঢল। অলিগার্ক এস আলমের 2 লাখ কোটি টাকার ব্যাংক লুট, জব্দ হয়েছে সীমিত সম্পদ। এবং 5 মহাসড়কে যানজটের 15 হটস্পট, ঈদে ঘরমুখ মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।